বন্ধুরা, আজ আমি রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। আজ একটু অন্য রকম কিছু হোক, অন্য কিছুতে অমূল আনন্দ দিক, তাই তো নিয়ে চলে এলাম রূপকথার গল্প ডাকিনীর কবলে রাজপুত্র। শুনতে থাকুন। এক ছিল রাজপুত্র। সে ছোট থেকে আস্তে আস্তে বড় হলো, ঘোড়ায় চড়া শিখল। একদিন সে তার বাবাকে বলল, আমি শিকারে যাব। রাজা মহাশয় বললেন, ঠিক আছে, তুমি যত খুশি লোকজন নিয়ে শিকারে যাও। চারিদিকে সাজ সাজ রব পড়ে গেল। শুভ দিনে রাজপুত্র লোক লস্কর নিয়ে রওনা হয়ে গেল। ঘন বন, ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। এমন সময় রাজপুত্র দেখল একটা হরিণ তার সামনে দিয়ে ছুটে চলে গেল। রাজপুত্র হরিণের পিছু ধাওয়া করল। হরিণ যত ছোটে রাজপুত্র তত ছোটে। অবশেষে ছুটতে ছুটতে সে পৌঁছল গভীর জঙ্গলে। জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় হরিণটা দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাজকুমার তীর ছুড়ল হরিণটাকে লক্ষ্য করে। ব্যাস, আর যায় কোথায়? হরিণটা একটা বিকট রাক্ষসী মূর্তি ধারণ করে রাজপুত্রের দিকে তেড়ে এলো। রাজপুত্রও কম যায় না, সে তলোয়ার খুলে রুখে দাঁড়ালো। কিন্তু রাজপুত্রের কি হলো? শরীরে একেবারে বল নেই, অবশ হাতে তলোয়ার চালাতে পারলেন না। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামল। এমন সময় রাজকুমার শুনতে পেল কে যেন বলছে, তুমি আমার কাছে আশ্রয় নাও। রাজকুমার পিছনে তাকিয়ে দেখে একটা আম গাছ তাকে ডাকছে। গাছটা বলছে, আমি দুভাগ হয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার মধ্যে ঢুকে পড়ো। এই কথা বলে আম গাছটা দুভাগে ভাগ হয়ে গেল। রাজপুত্রও তাড়াতাড়ি আম গাছের মধ্যে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে আম গাছ আবার জুড়ে গেল। রাজপুত্র রয়ে গেল গাছের মধ্যে। ঠিক সেই সময়ে রাক্ষসীটা সেখানে এসে রাগে গড়গড় করতে করতে আম গাছকে বলল, আম গাছ, তুমি রাজপুত্রকে বের করে দাও। আম গাছ বলল, তা হবে না, রাজপুত্র আমার আশ্রয়ে আছে, তাকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। তাছাড়া তুমি রাক্ষসী, তোমার অত্যাচারে আজ এই বন প্রাণীশূন্য হয়েছে। তোমার প্রাণে দয়া মায়া নেই। তোমার আসার আগে এই বনে কত জন্তু জানোয়ার, পশু পক্ষী বাস করত। আজ তুমি তাদের খেয়ে সব শেষ করেছ। তোমার মতো একটা রাক্ষসীর হাতে আমি রাজপুত্রকে ছেড়ে দিতে পারি না। রাক্ষসী প্রচণ্ড রাগে ফুঁসছে। সে দাঁতে দাঁত চেপে আম গাছের উপরে আক্রমণ চালাতে শুরু করলো। কিন্তু তা সে পারল না, কারণ ওই আম গাছটা ছিল একজন সাপগ্রস্ত দেবদূত। তখন নিরুপায় রাক্ষসী রাগে গড়গড় করতে করতে রাজপুত্রের ঘোড়াটাকে মেরে ফেলল। তারপরেই সেখান থেকে সে চলে গেল। বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে রাক্ষসীর কিন্তু রাগ মেটেনি। সে মায়া বলে সব কিছু জানতে পারে। রাজপুত্র এখনো ওই আম গাছের ভেতরেই আছে, তাই সে সুযোগের অপেক্ষায় রইল। অবশেষে একদিন সুযোগ এলো। রাজা কংসনারায়ণ শিকার করতে এলেন এই জঙ্গলে। তার সঙ্গে অনেক লোক লস্কর, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া। কংসনারায়ণ বনের একধারে ছাউনি ফেলে থাকলেন। একদিন শিকারের সন্ধানে তীর ধনুক নিয়ে একলা বনে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় একটা হরিণ তার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। রাজা তক্ষুনি তার পিছনে ছুটলেন, কিন্তু হরিণটা এত জোরে দৌড়তে লাগলো যে রাজা দ্রুত ঘোড়া ছুটিয়েও
তার নাগাল পেল না। অবশেষে রাজা এসে পৌঁছলেন গভীর জঙ্গলে। হঠাৎ হরিণটা অদৃশ্য হলো। রাজা তখন বিফল মনোরথ হয়ে ফিরতে লাগলেন। কিছু দূর এসেছেন, এমন সময় রাজা মহাশয়ের কানে এলো কান্নার স্বর। রাজা মহাশয় তাকিয়ে দেখলেন একটা আম গাছের তলায় এক পরমা সুন্দরী মেয়ে বসে বসে কাঁদছে। রাজা মহাশয় এগিয়ে গিয়ে আম গাছের নিকটে দাঁড়ালেন। সুন্দরী সেই রমণীর দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারলেন না। তারপর রাজা মহাশয় সেই রূপসী মেয়েটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। রাজা মহাশয় সেই মেয়েটিকেই একদিন রানী করলেন। রাক্ষসী রানী হয়ে কেবল ভাবতে লাগলো কি করে রাজপুত্রকে খেতে পারে। রাক্ষসী নিজের অসুখ নিজেই বানালো। বিছানার নিচে রাখলো পাটকাঠি, তারপর মুখ বিকৃত করে একবার এপাশ আর একবার ওপাশ করতে লাগলো। রাজা এলেন, সব দেখে শুনে রানীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? রানীর তো আর কথা ফোটে না। বিছানায় নড়ে চড়ে বললেন, আমার হাড় মর্মর রোগ হয়েছে, আর বুঝি বাঁচব না। রাজা নিজের কানেও মর্মর শব্দ শুনলেন। কত ডাক্তার, কত বদ্যি, কিছুতেই কিছু হয় না। রানী বলল, ওষুধে কিচ্ছু হবে না। এ রোগ সারাতে হলে আমাকে যে বন থেকে এনেছেন সেই বনে যেতে হবে। সেখানে একটি মাত্র আম গাছ আছে। ওই আম গাছটা কেটে শুকিয়ে সেই কাঠের ধোঁয়া আমার গায়ে লাগালে রোগ ভালো হবে। সঙ্গে সঙ্গে রাজা দা, কাটারি, কুড়ুল নিয়ে লোকজন পাঠালেন আম গাছ কাটতে। রাক্ষসী রানী মনে মনে খুব খুশি হলো। ভাবল এতদিনে তার অপমানের প্রতিশোধ নেওয়া হবে। অমনি ছুতররা গিয়ে আম গাছে কুড়ুলের ঘা বসালো। গাছের মধ্যে রাজপুত্র বললেন, আম গাছ যদি আমাকে বাঁচাতে চাও, আমাকে একটা আমের মধ্যে ভরে পুকুরে ফেলে দাও। সেই মুহূর্তে আম গাছ রাজকুমারকে একটি আমের মধ্যে ভরে জলে ফেলে দিল। পুকুরের জলে ছিল এক রাঘব বোয়াল। সে খাবার মনে করে আমটিকে গিলে ফেলল। ছুতররা আম গাছ কেটে নিয়ে তার থেকে কাঠ শুকিয়ে আম কাঠের ধোঁয়া ঘরের চারিদিকে দিল। এদিকে রাক্ষসী রানী মায়া বলে সব জানতে পারল। রাজপুত্র এখন আমের ভেতরে আছে। সেই আমটি আবার এক বোয়ালের পেটে। তাই রানী বলল, এতেও রোগ সারবে না। আম গাছের নিচে যে পুকুর আছে তাতে একটা রাঘব বোয়াল আছে। সেই বোয়ালের পেটে আছে একটা আম। সেই আম খেলে তবে আমার অসুখ সারবে। জেলেরা পুকুরে জাল ফেলল। রাঘব বোয়াল ধরা পড়ল। তার পেটের ভেতর আম। আমের ভেতর থেকে রাজকুমার বললেন, বোয়াল, তুমি যদি আমাকে বাঁচাতে চাও, আমাকে একটা শামুক করে জলে ফেলে দাও। বোয়াল তাই করল। জেলেরা বোয়াল মাছের পেট চিরে ফেলল, কিছুই পেল না। রাজা ভাবলেন রানীকে আর বাঁচানো যাবে না। কোনো এক গৃহস্থের বউ পুকুরে নামলো স্নান করতে। শামুক তার পায়ে ঠেকল। শামুকটি আছাড় মেরে ভেঙে ফেলতেই রাজকুমার বেরিয়ে পড়ল। বউ তো ভয়ে অস্থির। তখন রাজকুমার বললেন, কোনো ভয় নেই, তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছ। আজ থেকে তুমি আমার সখী। এই কথা বলে রাজকুমার সখীর সঙ্গে তাদেরই বাড়ি গেল। এদিকে রাক্ষসী মায়া বলে সব কিছু জানতে পারল। তখন সে রাজাকে বলল, আমার অসুখ সারবে না। আমার বাবার দেশে আছে হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি, আর 12 হাত কাকুরের 13 হাত বিচি। সেগুলি আনলে তবেই আমার অসুখ সারবে। রাজা রানীকে জিজ্ঞেস করলেন, এসব কিছু কে আনবে? রাক্ষসী রানী তখন রাজপুত্রের সেই সখীর ঠিকানা দিয়ে বললেন, ওনার বাড়িতে এক রাজপুত্র থাকে, সেই আনতে পারবে। রাজার পাইকরা গেল রাজকুমারকে ধরে আনতে। তারা প্রথমে গিয়ে রাজকুমারের বাড়ি
ঘিরে ফেলল। তারপর রাজকুমারকে ধরে রাজা মহাশয়ের কাছে নিয়ে এলো। রাজাকে সামনে পেতেই রাজপুত্র বললেন, মহারাজ, আপনার রানী রাক্ষসী, রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচান। রাজা রাজপুত্রের কথা বিশ্বাস করলেন না। তোমার কথা মিথ্যা। রানীর বাবার দেশ থেকে হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাকুরের 13 হাত বিচি তোমাকে আনতেই হবে, তা না হলে তোমার ফাঁসি হবে। রাজপুত্রকে বাধ্য হয়েই যেতে হলো। রাজা মহাশয়ের আদেশ বলে কথা। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলতে লাগলেন রাজকুমার। রাক্ষসী রানীর বাবার দেশ তিনি জানেন না। কেমন করে পাবেন? হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাকুরের 13 হাত বিচি। এই সব ভাবতে ভাবতে তিনি পথ চলছেন। কেমন করেই বা নিজেকে বাঁচাবেন রাক্ষসীর হাত থেকে। কত দিন কত রাত পেরিয়ে গেল তার হিসেব নেই। অবশেষে এক জায়গায় এসে দেখতে পেলেন বিশাল এক অট্টালিকা। এই বিরাট প্রাসাদ যে কোনো রাজপুরী হবে, এতে কোনো সন্দেহ নেই। রাজকুমার অট্টালিকার মধ্যে প্রবেশ করলেন। জনমানব শূন্য এই রাজপুরী। সারাটা রাজপুরী ঘুরে ঘুরে দেখতে লাগলেন তিনি। এক সময় একটি ঘরে দেখতে পেলেন এক রাজকন্যা একটি পালঙ্কের উপর ঘুমিয়ে আছেন। রাজপুত্র অনেকবার ডাকলেন, কিন্তু রাজকন্যার ঘুম ভাঙল না। হঠাৎ রাজপুত্রের নজরে পড়ল বিছানার দুদিকে 2টি কাঠি, মাথার দিকের উপর কাঠি আর পায়ের দিকে সোনার কাঠি। রাজকুমারের মনে হলো এমনটা কেন হবে, তাই তিনি শিওরের দিকে রাখলেন সোনার কাঠি আর পায়ের দিকে রাখলেন রূপোর কাঠি। হঠাৎই এক আশ্চর্য ঘটনা ঘটল। রাজকন্যা ঘুম থেকে জেগে উঠলেন। চিৎকার করে বলে উঠলেন, কে আপনি? দৈত্য না দানব? রাজপুত্র বললেন, আমি মানুষ। রাজকন্যা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান, এটা রাক্ষসপুরী। এ কথা শুনে রাজপুত্রের মুখ বিবর্ণ হয়ে গেল। এক রাক্ষসীর কবল থেকে আর এক রাক্ষসপুরীতে। রাজকন্যা জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় কি? রাজপুত্র সব কথা বললেন। তারপর জিজ্ঞেস করলেন, এই রাক্ষসপুরীতে আপনার মতো সুন্দরী রাজকন্যা কেন? রাজকন্যা সব খুলে বললেন, এই পুরী ছিল আমার বাবার। রাক্ষসীরা আমার বাবা মা আত্মীয় স্বজন প্রজাবর্গ সব খেয়েছে, কেবল বাঁচিয়ে রেখেছে আমাকে। আমি যাতে পালিয়ে যেতে না পারি, রাক্ষসেরা তাই সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে আমাকে অজ্ঞান করে রেখে যায়। এখান থেকে আমার মুক্তি নেই। আপনি যদি বাঁচতে চান পালিয়ে যান এখান থেকে। হঠাৎ হু হু শব্দে বাতাস বইতে লাগলো। রাজকন্যা বলল, রাজকুমার, তাড়াতাড়ি আমাকে মেরে ফেলুন। সোনার কাঠির উপর কাঠি যথাস্থানে রেখে শিব মন্দিরের ফুল বেলপাতার নিচে গিয়ে লুকোন। রাক্ষসেরা ঘরে ঢুকলো। বুড়ি রাক্ষসী সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে রাজকন্যাকে জাগালো। তারপর বুড়ি রাজকন্যাকে জিজ্ঞেস করলো, নাতনি লো নাতনি, মানুষ মানুষ গন্ধ পাও? রাজকন্যা বলল, কোথায় মানুষ? আমি একমাত্র মানুষ, আমাকে খেয়ে ফেলো। বুড়ি রাক্ষসী বলল, তা কি আর পারিলোর নাতনি, তোর জন্যে কত ভালো ভালো খাবার এনেছি দেখ। রাজকন্যাকে খাইয়ে দাইয়ে বুড়ি রাক্ষসী অন্যান্য রাক্ষসদের সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ল। রাক্ষসদের নাকের গর্জন শুনে রাজপুত্রের বুক টিপটিপ করতে লাগলো। রাজকন্যা সারা রাত বুড়ি রাক্ষসীর শিওরে বসে তার মাথার পাকা চুল তুলতে লাগলো। মাঝে মধ্যে গা হাত পা টিপে দিতে লাগলো। পরের দিন সকাল হতেই রাক্ষসেরা আবার রাজকন্যাকে অজ্ঞান করে রেখে চলে গেল। রাজপুত্র বাইরে বেরিয়ে এলেন। সোনার কাঠির উপর কাঠি অদল বদল করে রাজকন্যাকে বাঁচিয়ে তুললেন। দুজনে স্নান খাওয়া সারলেন। রাজপুত্র রাজকন্যাকে বললেন, এভাবে আর কতদিন থাকা যায়?
রাজকন্যা বললেন, এছাড়া আর অন্য উপায় তো দেখছি না। রাজপুত্র তখন বললেন, উপায় একটা আছে। বুড়ি রাক্ষসীকে যদি একটু তোষামোদ করে ওদের মরণ কিসে হয় জেনে নিতে পারো, তাহলেই আমাদের মুক্তি সম্ভব। যথারীতি রাক্ষসদের আসবার সময় হলো। রাজপুত্র রাজকন্যাকে মেরে রেখে শিব মন্দিরে গিয়ে লুকোলেন। বুড়ি রাক্ষসী রাজকন্যা নাতনিকে খাইয়ে দায়ে শুয়ে পড়ল। সুযোগ বুঝে রাজকন্যা বললেন, আইলো আইমা, কত ঘুরে ফিরে এলি, আয় একটু গা হাত পা টিপে দি, একটু বাতাস করি। বুড়ি রাক্ষসী খুব খুশি হলো, বলল, এই তো নাতনির মতো মন গলেছে। রাজকন্যা রেড়ির তেলের হাঁড়ি নিয়ে এসে বুড়ি রাক্ষসীর হাত পা টিপতে লাগলো। হঠাৎই রাজকন্যার চোখে জল এলো এবং বুড়ি রাক্ষসীর পায়ে পড়ল। বুড়ি রাক্ষসী চমকে উঠে জিজ্ঞেস করলো, নাতনি, তুই কাঁদিস কেন লো? তোর আবার দুঃখ কিসের? রাজকন্যা বলল, মাই, তুই মরে গেলে অন্য রাক্ষসীরা আমাকে খেয়ে ফেলবে। বুড়ি রাক্ষসী মূলোর মতো দাঁত বের করে খিক খিক করে হেসে উঠল। তারপর বলল, আমাদের মরণ এত সহজে হয় না রে নাতনি। এই যে রাক্ষসপুরী দেখছিস, এই ঈশান কোণে যে থাম আছে, তার ভেতরে আমাদের প্রাণ আছে। কোনো রাজপুত্র এসে যদি কোষাগার থেকে সোনার বাট তরবারি নিয়ে এই থামে আঘাত করে, তখন থামে একটা ছিদ্র হবে, আর সেই ছিদ্র দিয়ে একটা একটা করে পোকা বেরিয়ে আসবে। সেই পোকা উড়ে যাবার আগেই যদি সে মারতে পারে, তবেই আমাদের মরণ হবে। সে কথা শুনে রাজকন্যা চোখের জল মুছতে মুছতে বলল, তবে আর ভয় নেই মাই, আমার আর ভাবনা নেই। আচ্ছা মাই, অমুক দেশের রাক্ষসী রানীর আশু কিসে? হাসন চাপা নাটন কাটি, চিকন দাঁতের চিকন পাটি, 12 হাত কাকুরের 13 হাত বিচি কোথায় পাওয়া যায়? বুড়ি রাক্ষসী বলল, যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে, আর তার মধ্যে যে সুখ পাখি আছে, তার মধ্যে আছে রানীর প্রাণ। সেই রাক্ষসী রানীই হলো আমার মেয়ে। পরের দিন বুড়ি রাক্ষসী বলে গেল, আমরা কাছে পিঠেই আছি। রাজকন্যা বুঝতে পারল আজকে তারা অনেক দূরে যাবে, কারণ রাক্ষসীরা যা বলে ঠিক তার উল্টো করে। কাছে বললে দূরে যায়, আর দূরে বললে কাছে থাকে। রাক্ষসীরা চলে যাবার পর রাজকুমার রাজকন্যাকে বাঁচিয়ে তুললেন। রাজকন্যার মুখ থেকে সব কথা শুনলেন। তারপর স্নান সেরে শিব মন্দিরে পুজো দিলেন। তারপর রাজকুমার কোষাগারের ভিতরে প্রবেশ করলেন। সেখানে সোনার বাট তরবারি খুঁজতে লাগলেন। একসময় রাজকুমারের হাতে উঠে এলো সেই তরবারি। তখন সে তরবারি হাতে নিয়ে চলল রাজবাড়ির ঈশান কোণের থামের কাছে। সেখানে গিয়ে সেই থামে সে তরবারির আঘাত হানল। অমনি একটা ছিদ্র তৈরি হলো সেই থামে। এবার রাজকুমার মাথার পাগড়ি খুলে হাতে নিয়ে সেই ছিদ্রের মুখ চেপে ধরল। অমনি একটা একটা করে পোকা বেরিয়ে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে রাজকুমার সেই পোকাগুলিকে টিপে টিপে মেরে ফেলল। এক সময় পোকা শেষ হলো। রাক্ষসেরা সব ভিন দেশে ছটপট করতে করতে মারা গেল। রাজপুত্র রাজকন্যা হাঁপ ছেড়ে বাঁচলেন। তারপর রাজকন্যা বাবার ঘরে ঢুকলেন। সেখানে হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি, 12 হাত কাকুরের 13 হাত বিচি রয়েছে, আর আছে একটা সুখ পাখি। এগুলি তারা সব নিলেন এবং রাজকন্যাকে সঙ্গে নিয়ে রাজকুমার দেশে ফিরলেন। রাজা মহাশয় ভারী খুশি। তিনি সভা ডাকলেন। রাজপুত্র হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি, 12 হাত কাকুরের 13 হাত বিচি রাখলেন সবার মাঝখানে। রাক্ষসী রানী তো মায়া বলে সব বুঝতে পারলেন। বেটা সব শেষ করে এসেছে, ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নাই। এই বলে রাক্ষসী রানী সবার বুকে পা রাখতে যাবেন, এমন সময় রাজপুত্র বললেন, রাক্ষসী আমাকে খাবি? এই দেখ, বলে খাঁচার ভেতর থেকে সুখ পাখি বের করে তার গলা চেপে ধরলেন।
সঙ্গে সঙ্গে রাক্ষসী রানী বলে উঠল, তোকে খাবো না, তোর পায়ে পড়ি, তুই আমাকে ছেড়ে দে। রাজকুমার সে কথা শুনল না, গলা টিপে সুখ পাখিটাকে মেরে ফেলল। অমনি সুন্দরী রানী বিকট রাক্ষসী মূর্তি ধারণ করে মরে পড়ে রইল। রাজা, মন্ত্রী, রাজসভায় উপস্থিত সকলেই স্বচক্ষে এ ঘটনা দেখলেন। সকলেই হাঁপ ছেড়ে বাঁচল। রাজা মহাশয় রাজকোষ থেকে প্রচুর ধনরত্ন আনিয়ে রাজকুমারকে বকশিশ দিলেন। রাজকুমার তার সখীর ঘরে ফিরে গেলেন। সেখানে রাজকন্যাকে বিয়ে করে আনন্দে দিন কাটাতে লাগলেন। সমাপ্ত।